নমস্কার, গল্পের শহরে আপনাদের আরও একবার স্বাগত। আজকে থাকবে বনফুলের লেখা দুটি গল্প। আপনারা সকলেই জানেন যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে লিখতেন এবং ওনার লেখা ছোট গল্পের সংখ্যা অনেক বেশি, উপন্যাস অনেক কমই লিখেছেন। তেমনই দুটি ছোট গল্প আপনাদের জন্য আজকে থাকছে গল্পের শহরে। প্রথম গল্পটি তিলোত্তমা, দ্বিতীয় গল্পটি তাজমহল। শ্রোতাদের স্বার্থে বনফুলের লেখা এই গল্পগুলি ভাষান্তর করা হলো, অর্থাৎ সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকে বনফুলের লেখা প্রথম গল্প তিলোত্তমা। সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত এসে উপস্থিত হয় যে সমস্ত হিসাব, সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলিয়ে যায়। উত্তর বাহিনী নদীর স্রোত সহসা দক্ষিণ বাহিনী হয়ে পড়ে। উত্তুঙ্গ পর্বত অকস্মাৎ গভীর গহ্বরে পরিণত হয়। সাধারণ মানুষের জীবনেও এসব হয়, এজন্য রাম রাবণ হবার কোনো প্রয়োজন নেই। নকুল নন্দী সাধারণ লোক, তার পুত্র গোকুলও অসাধারণ কিছু নয়। আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করে এখানে ওখানে আড্ডা দিয়ে তাস খেলে, শখের থিয়েটারে অভিনয় করে, রাজনীতি কিংবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামিয়ে, অর্থাৎ এক কথা ভ্যারেন্ডা ভাজিয়ে দিন যাপন করছিল। আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে, গোকুলেরও তেমন আসতে লাগলো। বিবাহের বাজারে গোকুল সুপাত্র, শহরের ওপর একখানি ত্রিতল বাড়ি, পিতার তেজারতি ব্যবসা, মাতুলালয়ের বিষয় সম্পত্তি যা আছে তাতে কোনো কালে গোকুলকে উদরান্নের জন্য চাকরির ওপর নির্ভর করতে হবে না। ভগবান তাকে যা দিয়েছেন তাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে লিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করতে পারে। বিবাহের সম্বন্ধ আসতে লাগল। পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক। কোষ্ঠী, বংশ, পাত্রীর রূপ, পণের পরিমাণ সমস্ত দিক বিচার করে নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করলেন তার ডাকনাম তিলু, ভালো নাম তিলোত্তমা। নন্দীমশাই সেকেলে লোক, সুতরাং পুত্রকে না পাঠিয়ে নিজেই কন্যা দেখতে গেলেন এবং পছন্দ করেও আসলেন। নাম শুনে গোকুল মুগ্ধ হয়ে গেল। মনে মনে সে যে ছবিটি আঁকতে লাগলো, কাব্যের তিলোত্তমা তার কাছে কিছুই নয়। কিন্তু শুভদৃষ্টির সময় সে ঘাবড়িয়ে গেল। তিলোত্তমাই বটে, তিলের মতো কুচকুচে কালো এবং গোল, ছোট ছোট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কোলাহলধ্বনি, পরিবেশধ্বনি, নানারূপ ধ্বনির মধ্যে ইহারই পানিপীড়ন তাকে করতে হলো। উপায় নেই, কিন্তু ঘাবড়িয়ে গেল। পিতা নকুল নন্দীও ঘাবড়িয়ে গেলেন। তিনি বেহাইটিকে যেরূপ সোজা লোক মনে করেছিলেন, দেখলেন আসলে তিনি মোটেই সোজা নন। লোকটি হাত কচলিয়ে ক্রমাগত হে 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 করেই চলেছেন, অথচ একটি প্রতিশ্রুতি রক্ষা করেননি। নগদ 500 টাকা পণ কম দিয়েছেন। বলছেন এখন সব জুটিয়ে উঠতে পারা গেল না, বাকি টাকা পরে পরিশোধ করে দেবেন। দানপত্র যা দিয়েছেন তা অত্যন্ত খেলো। চেলির রং উঠে যাচ্ছে, রিস্ট ওয়াচ নেই। কলকাতায় নাকি অর্ডার দেওয়া হয়েছে, এখনও এসে পৌঁছায়নি। আংটিটা সোনার কিনা কে জানে, দেখতে তো পেতলের মতো। তিনি কি শেষে একটা ধড়িবাজের সাথেই কুটুম্বিতা করে বসলেন? তখন তিনি যা যা দাবি করেছিলেন, লোকটা তাতেই রাজি হয়ে হাত কচলাতে কচলাতে ঘাড় নেড়েছিল। দাবি অবশ্য তিনি একটু বেশিই করেছিলেন, কিন্তু টাকা না পেলে ওই কুৎসিত হাঁদামুখ মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করে নিয়ে যাবেনই বা কেন তিনি? সব জিনিসেরই তো একটা হিসাব আছে তো। কিন্তু একই কাণ্ড, ওই অতি বিনয়ী লোকটার কাছে এ ব্যবহার কে প্রত্যাশা করেছিল? বাড়িতেও যৎপর নাস্তি গাল খেতে হলো। গোকুলের মা উচ্চ কণ্ঠেই এই কথা বারবার বিকশিত করতে লাগলেন যে নকুলের ভীমরতি ধরেছে। তা না হলে কেউ সজ্ঞানে নিজে পুত্রের জন্য
ওই পেতনিকে বৌমা করে আনতে পারে? ছি ছি ছি। নকুল মিথ্যা কথা বলে রেহাই পেলেন। ও মেয়ে আমাকে দেখায়নি। আমি যে মেয়েকে দেখেছিলাম তার টকটকে রং, এক পিঠ চুল, দিব্যি চোখ মুখ, গোলগাল গড়ন, চোর চোর জোচ্চোর ধরিবাজ বেটারা। ছেলের আমি আবার বিয়ে দেব। সকলে এতে সায় দিল, এমনকি গোকুল পর্যন্ত। তিলোত্তমার সাথে আলাপ হলো বই কি। একটা জিনিস গোকুল লক্ষ্য না করে পারল না, তিলু ভারী ভালো মানুষ। মুক্তকেশী বেগুনের মতো তার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো। লাজুকও খুব। অনেক সাধ্য সাধনা করে তবে তার সাথে আলাপ করতে হয়েছে। আলাপ করে সে অবাক হয়ে গেছে। তার বাবাকে সকলে মিলে যে এত গালাগালি দিল তাতে তার ভ্রুক্ষেপ মাত্র নেই। সকালে সূর্য উঠলে বা বর্ষাকালে বৃষ্টি নামলে সে বিস্মিত বা বিচলিত হয় না। এ ব্যাপারেও হলো না। বিবাহ ব্যাপারে এসব হয়েই থাকে, এতে আশ্চর্য বা দুঃখিত হওয়ার কি আছে? নকুল নন্দী তার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করেছিলেন, ইচ্ছা করলে সে তার প্রতিবাদ করতে পারত, কিন্তু করল না। সসংকোচে চুপ করে রইল। গোকুলকে স্বামীরূপে পেয়ে সে কৃতার্থ হয়ে গেছে। অকারণে বাদ প্রতিবাদের প্রয়োজন কি? সে প্রতি মুহূর্তে অনুভব করছে সে গোকুলের অনুপযুক্ত, অনধিকারী হয়েও ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করেছে। কলহ কোলাহল করে এই আনন্দলোক হতে নির্বাসিত হতে সে চায় না। গোকুল বলল, বাবা বলেছে আমার আবার বিয়ে দেবেন। তিলু চুপ করে রইল। উত্তর দিচ্ছ না যে? বেশ তো, হিঁদুর ঘরে তো অমন হয়। তোমার কষ্ট হবে না? আমার না। একটু চুপ করে থেকে আবার বলল, হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট নয় সহ্য করব। গোকুলের মনে হলো এটা অভিমানের কথা, কিন্তু কিছু বললেন না। বছর খানেক কেটে গেল। তিলুর সম্বন্ধে মোহমুক্ত হওয়ার পক্ষে 1 বছর যথেষ্টই নয়। না জানে লেখাপড়া, না জানে গান বাজনা, না আছে হাবভাব, না আছে রূপ, না আছে গুণ। গুণের মধ্যে শুধু মোষের মতো খাটতে পারে। কাঁড়ি কাঁড়ি বাসন মেজেই চলেছে, রাশি রাশি কাপড় কেচেই চলেছে, কোনো ভ্রুক্ষেপ নেই। মা তাকে কোনোদিন রান্নাঘরে ঢুকতে দেন না। সে বাইরের কাজকর্ম নিয়েই থাকে এবং তাতেই ডুবে থাকে। আকাশের চাঁদ উঠল কিনা, বকুল বনে পাপিয়া ডাকল কিনা, এই সমস্ত খোঁজ রাখা তার সাধ্যাতীত। নাট্যশিল্পী কবি প্রকৃতি গোকুল দমে গেল এবং অবশেষে হালও ছেড়ে দিল। একটা চাকরানির সাথে কাহা তো কার প্রেম করা যায়? বাবা যদিও এখনো বেহাই গোষ্ঠীর ওপর চটে আছেন, কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তো এখন আর উত্থাপন করেন না। শতপ্রবৃত্ত হয়ে গোকুলের পক্ষেও মুখ ফুটে সে প্রস্তাব করা বেশ শক্ত। এমন সময় বিধাতা একদিন মুখ তুলে চাইলেন, চন্দ্রগুপ্ত অভিনয় হবে। সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করার জন্য লোক পাওয়া গেছে, কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে না। গ্রিক পোশাক আনবার জন্য গোকুল কলকাতা যাচ্ছিল। স্টেশনে টিকিট কাটতে গিয়ে তার চোখে পড়ল এক প্রৌঢ়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হয়ে পড়েছেন। নিজের পুঁটুলি ও কাপড় চোপড় সামলিয়ে তিনি কিছুতেই টিকিট কেটে উঠতে পারছেন না। লোকে চার দিক থেকে ধাক্কাধাক্কি করে তাকে কেবল পিছিয়েই দিচ্ছে। গোকুল তাকে সাহায্য করল, টিকিটও কিনে দিল। তিনিও কলকাতা যাচ্ছিলেন, তার সাথে কোনো পুরুষ অভিভাবক নেই, সুতরাং গোকুল সে ভারও নিল। গোকুলের কামরাতেই তিনি উঠলেন। গোকুল নিজের নানারূপ অসুবিধা করে, এমনকি প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করেও তার শয়নের ব্যবস্থা করে দিলেন। প্রৌঢ়া মুগ্ধ হলেন। কামরা ক্রমশ খালি হয়ে গেলে প্রৌঢ়া পুঁটলি থেকে পান বার করে গোকুলকে একটি দিলেন, নিজেও একটি নিলেন। তারপর চকচকে একটা রূপোর কৌটো থেকে খানিকটা জর্দা বার করলেন। গোকুল নিল না, তার অভ্যেস ছিল না। প্রৌঢ়া স্মিত মুখে নিজের মুখের মধ্যে খানিকটা নিক্ষেপ করে বললেন, কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো।
এইটুকু কিন্তু এখনো ছাড়তে পারিনি বাবা। মুচকি হেসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিছ ফেললেন। আলাপ শুরু হয়ে গেল। দীর্ঘ আলাপ হলো। দীর্ঘ আলাপের ফলে তিনি গোকুলে নারী নক্ষত্র সমস্ত জেনে নিলেন। গোকুলও মন খুলে সমস্ত বলে ফেলল, কিছুই গোপন করল না, করতে পারলও না, এমনকি করবারও প্রয়োজন অনুভব করল না। অর্থাৎ গোকুলও মুগ্ধ। সব শুনে প্রৌঢ়া বললেন, তুমি যে আবার বিয়ে করবে বলছো, পাত্রী ঠিক হয়েছে কোথাও? গোকুল বলল, না, এখনো ঠিক হয়নি। আরেক খিলি পান আর একটু জর্দা মুখে দিয়ে প্রৌঢ়া বললেন, দেখো বাবা, তাহলে সব কথা তোমায় খুলেই বলি। আমার একটি মেয়ে আছে। ওই মেয়েটি হবার পরই আমার কপাল পুড়ে গেল। মনের মতো একটি পাত্র আমি খুঁজছি। তুমি তো আমাদেরই পাল্টি ঘর, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। আমার মেয়েও কিছু নিন্দের নয়, যদি বলো তাহলে। গোকুল এটা প্রত্যাশাই করেনি। কি বলবে সেটা সে ভেবেই পেল না। উষাকে আগে তুমি দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে। আমতা আমতা করে গোকুল বলল, আমার একটি স্ত্রী বর্তমান আছে, সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন। আমার ওপর কথা কইবে উষা? ও তেমন মেয়েই নয়। তাকে লেখাপড়া গান বাজনা সব শিখিয়েছি, কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য হতে দেইনি। আর একটা স্ত্রী থাকলেই বা। তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ, তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছ, কি বলো? তা তো ঠিকই। তাহলে সে স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি, হ্যাঁ, কি বলো? তা তো ঠিকই। উষা, উষা নয়, দ্বিপ্রহর। প্রখর রৌদ্র কিরণের প্রদীপ্ত স্বর্ণকান্তি তার সর্বাঙ্গে যেন ঝলমল করছে। চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে যেন বিদ্যুৎ। সেতারে অমন গৌর সারঙ্গের আলাপ গোকুল আর কখনো শোনেইনি। হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তার কল্পনার অতীত ছিল। গোকুল কুল হারালো। এর মাসখানের মধ্যেই সবকিছু ঠিক হয়ে গেল। উষাকে নিয়ে উষার মা চলে আসলেন এবং গোকুলের বাড়ির কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে গোকুলের বাবা মায়ের সাথে কথাবার্তা চালু করে দিলেন। উষাকে দেখে গোকুলের মা মুগ্ধ নয়, আত্মহারা হয়ে পড়লেন। গোকুলের বাবা আত্মহারা হলেন টাকার অঙ্ক দেখে। এর সাথে বিবাহ ঘটাতে পারলে নগদ 10,000 টাকা, প্রচুর গয়না এবং ছোটখাটো একটা জমিদারি ঘরে আসবে। উষার মায়ের নামে কি একটা জানি কলঙ্ক আছে, যার জন্যই নাকি মেয়ের বিয়ে হচ্ছে না। সেটা জেনেও নকুল নন্দী বিচলিত হলেন না। শুধু যে সেটা উপেক্ষা করলেন তা নয়, বাড়ির অপর কাউকেও সেটা পর্যন্ত জানতে দিলেন না, পাছে যদি বিয়েটা ভেঙে যায়। যৌবনকালে অমন পদস্খলন দু একবার সকলেরই হয়, এটা নিয়ে মাথা ঘামাবার অত কিছু নেই, এটাই তার যুক্তি ছিল। উষা একটা শর্ত রাখল এবং সে শর্তেও গোকুল, গোকুলের মা বাবা সকলেই রাজি হলেন। শর্তটি ছিল এরকম, বিবাহের পরই তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। রাত্রি দ্বিপ্রহর। বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জেগে আছে। কাল সকালেই উষার মা তাকে আশীর্বাদ করবেন। কই, তিলোত্তমা তো এখনো আসলো না। এত কাণ্ড হয়ে গেল, তিলোত্তমা একটি কথাও বলেনি। তাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য। গোকুল এপাশ ওপাশ করতে লাগল। সমস্ত কাজ সেরে তিলোত্তমা অনেক রাত্রে শুতে আসে, আবার খুব ভোরেই উঠে যায়। তার দেখা পাওয়াই শক্ত। গত 20-25 দিনের মধ্যে একবারও তার সাথে নির্জনে দেখা হয়নি। এ সম্বন্ধে কোনো আলোচনাই তার সাথে হয়নি। একবার জিজ্ঞাসা করা উচিত বই কি,
গোকুল অপেক্ষা করতে লাগলো। হঠাৎ গোকুলের ঘুম ভেঙে গেল। দেখল তিলোত্তমা সসংকোচে উঠে যাচ্ছে। ভোর হয়ে গেছে। গোকুল বলল, শোনো শোনো। কি? আজ আমার আশীর্বাদ মনে আছে তো? আছে। দেখো, তোমার আপত্তি নেই তো? না। বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে, শুনেছ সে কথা? শুনেছি, তাই যাব। তুমি এক আধবার যদি দয়া করে যাও তাতেই আমার যথেষ্ট হবে। আমি যাই, আমার অনেক কাজ আছে। এই বলেই তিলোত্তমা চলে গেল। গোকুল কিছুক্ষণ গুম হয়ে রইল, তারপর উঠে বসল। তারপর বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দেখল তিলোত্তমা ছাই গাদায় বসে বাসন মাজছে। সকালবেলায় আশীর্বাদের সাজ সরঞ্জাম নিয়ে উষার মা এলেন। প্রচুর সাজ সরঞ্জাম, প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে এনেছেন। মুচকি হেসে বললেন, উষা সারা রাত ধরে নিজের হাতে মালাটা গেঁথেছে। গোকুল স্নান করে আসলো। কার্পেটের আসন পাতা হলো। মালা পরে গোকুল আসনে বসতে যাবে, এমন সময় গোকুলের মা বললেন, শাঁখ বাজায় কে? আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে। ও বৌমা, কোথায় গেলে তুমি? শাঁখটা বাজাও। শাঁখটা হাতে নিয়ে সসংকোচে তিলোত্তমা দরজার কাছে এসে দাঁড়ালো। শাঁখটা বেজে উঠতে গোকুলের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোকুল হাত জোর করে বলে উঠল, আমাকে মাফ করবেন। দুই হাতে মালাটা ছিঁড়ে ফেলে সে দ্রুত পদে উপরে উঠে গেল। এই ছিল আজকের বনফুলের লেখা প্রথম গল্প তিলোত্তমা। পরের গল্পটি বনফুলেরই লেখা তাজমহল। শুরু হচ্ছে বনফুলের লেখা দ্বিতীয় গল্প তাজমহল। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের সময় সে বিস্ময়টা এখনো মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি। একজন সহযাত্রী বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়ালাম। ওই যে! দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম। চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো। ওই তাজমহল! তবু নির্নিমেষ চোখে চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দী শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় স্বাদের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না, পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি। মহাসমারোহে মিছিল চলেছে। সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে। আর বিচ্ছেদ সইল না। সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে। ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার। আরও একটা কবর ছিল, হয়তো এখনও আছে, ওই তাজমহলেরই পাশে। দারা শিকর। চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল। পূর্ণিমার পরদিন, তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো। ঝাউ বিথি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে। মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তূপীকৃত ওটাই কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনার, মিনারেট, গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আবাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর অকস্মাৎ আবির্ভূত হলো
সমস্ত মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনাপটে। চাঁদ উঠল। জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজরাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং। মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম। তারপর অনেক দিন কেটে গেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল, ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ, নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টোঙাগুলো কি ভীষণ ভীষণ ভাড়া নেয়, এসব খবরও পুরনো হয়ে গেছে। অন্ধকারে জ্যোৎস্নালোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষার শরতে বহুবার বহু রূপে দেখেছি তারপর তাজমহলকে। এতবার যে আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে গেলেও নয়। তাজমহলে পাশ দিয়ে প্রায় প্রায় যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছে একটা দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর কোনো মোহই নেই। একদিন কিন্তু গোড়া থেকে শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি। এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল। পিঠে একটা প্রকাণ্ড ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারে মেরুদণ্ডটা বেঁকে গেছে বেচারির। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয়, বোরখা পরা এক মহিলা বসে আছে। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, আলখাল্লা পরা, ধপধপে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব, আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই। আমি যদি মেহরবানি করে। কাছে যেতেই একটা দুর্গন্ধ পেলাম। হাসপাতালে ভিতরে গিয়ে বোরখা খুলতেই, যদিও সে আপত্তি করেছিল, ব্যাপারটা বুঝতে পারলাম। ক্যাংক্রাম অরিস, মুখের আধখানা পচে গেছে, ডান দিকের গালটাই নেই, দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানোই যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা করা চলে না। আমার ইনডোরেও তখন জায়গা নেই। অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম। বারান্দাতে কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত। ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো। কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্রি সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তার তলাতেই থাকতে বললাম। তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত। আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এইভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামল। আমি কল থেকে তখন ফিরছি। হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট দু হাতে ধরে দাঁড়িয়ে আছে। চাদরের তলায় রয়েছে বেগম সাহেব। নির্বিকারভাবে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘোরালাম। সামনে চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাত মস্তক ভিজে গেছে, কাঁপছে ঠকঠক করে। আধখানা মুখে কি বিভৎস সে হাসি। জ্বরে গা পুড়ে যাচ্ছে। বললাম, হাসপাতালে বারান্দাতেই নিয়ে চলো আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে, এর কি কোনো বাঁচবার আশা আছে হুজুর? সত্যি কথা বলতেই হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলাটা খালি, কেউ নেই। আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি। একটা মাঠের ভেতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে। ঝাঁঝা করছে দুপুরের রোদ। কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি?
এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো যেন কি গাঁথছে। জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলে আমাকে। বেগমের কবর গাঁথছি হুজুর। কবর? হাঁ হুজুর। চুপ করে বসে রইলাম। খানিকক্ষণ অস্বস্তিকর নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? আগ্রার আশেপাশে ভিক্ষা করে বেড়াই, গরিব পরবর। দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শেষ হলো বনফুলের লেখা দ্বিতীয় গল্প, তাজমহল। দুটি গল্প, দুটি ভালোবাসার গল্প, যেখানে উন্মাদনা নেই, উচ্ছ্বাস নেই, উচ্ছৃঙ্খলতা নেই। আছে স্নিগ্ধ প্রেম, আছে বিশ্বাস, আছে সত্যিকারের ভালোবাসা। এটুকুই বোধহয় আমরা মানুষরা কাম্য করি। অথচ দেখুন বনফুলের দুটি গল্প একদম দুটি ভিন্ন প্রেক্ষাপটে লেখা, অথচ তার গভীরতার কতটাই। আশা করি আপনাদের গল্প দুটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলকেই নমস্কার, ধন্যবাদ।